আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণটাই হচ্ছে এই দুর্ঘটনার কারণ। ছোট ভাইয়ের সাথে দেখা করতে যাব নোয়াখালীতে, ওই যার পথে অ্যাক্সিডেন্ট। কেন এই ঘটনাটি ঘটেছে সেজন্য আমি তদন্তের কমিটি গঠন করে দেব আমাদের প্রশাসনের পক্ষ থেকে। কুমিল্লায় বাসে 12 জনের প্রাণহানির কারণ 2 গেটম্যানের অনুপস্থিতি। কিছুক্ষণ আগে স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম ঢাকা রেল যোগাযোগ। ফেনী হবিগঞ্জে সড়কে আরো 7 জনের মৃত্যু। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর ভিড়। পাহাড় সাগরে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। চিড়িয়াখানায় শিশু কিশোরদের উচ্ছ্বাস। বাচ্চাদেরকে বিভিন্ন প্রাণীর সাথে পরিচয় করানো, দেশের একটা জাতীয় উদ্যানে আসা, বিভিন্ন প্রাণীর সম্বন্ধে আইডিয়া দেবো, কোনটা কোন প্রাণী তার নাম শিখাবো। আজও রাজধানী ছাড়ছেন অনেকে। বাস টার্মিনালে বেশ ভিড়ের কারণে ভোগান্তি। বগি অনেকটা ফাঁকা নিয়েই ছেড়ে যাচ্ছে ট্রেন। যাইতেছি, তারপর আনন্দ লাগতেছে, সবার সাথে দেখা হইব। ভাবছিলাম ভিড় কম হবে, বাচ্চা নিয়ে যাব, এখন দেখি তো আরো কষ্ট বেশি হচ্ছে। বাংলাদেশ ভারত সম্পর্ক আগের মতো একমুখী হবে না ধারণা বিশ্লেষকদের। গুরুত্ব পাবে পারস্পরিক সম্মান, আস্থা ও সমতা। অমীমাংসিত ইস্যু সমাধানের আশা। আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতায় চাপে যুক্তরাষ্ট্র। বাধ্য হয়ে ইরানি তেলের নিষেধাজ্ঞা প্রত্যাহার। সমালোচনায় ট্রাম্পের যুদ্ধনীতি। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। 2 গেটম্যানের চরম দায়িত্ব অবহেলায় কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে প্রাণ ঝরেছে নারী শিশু সহ 12 জনের। আহত 10 জন চিকিৎসা নিয়েছেন হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানান বাসটিকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগ। দায়িত্ব অবহেলার দায়ে 2 গেটম্যানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাত 2:45 বিকট শব্দে ঘুম ভাঙে ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের। কিছু বুঝে ওঠার আগেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন স্পেশাল নামের যাত্রীবাহী বাসটিকে অন্তত 1 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে থামে ঢাকা মেল ট্রেন। এই ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে 12 জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত 10 জন। 2 নারী ও 3 শিশু সহ 12 জনের প্রাণহানির ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। পরে দেখে যে ট্রেনে টেনে নিয়ে আসছে অনেক দূর, প্রায় 1 কিলোর মতো। তখন ট্রেন ফিরে আসলে তখন দেখে যে সামনের পাশে একবারে সে দুবড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। এর আগেও এই রেল ক্রসিংয়ে ঘটেছে একাধিক দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকলেও তা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর সেই অবহেলার খেসারতি দিতে হলো নিরীহ যাত্রীদের। যখন ওই গাড়িতে আপনার শব্দ হলো, এখানে সব মানুষ শুধু আল্লাহ আল্লাহ করতেছে। ওই মোড়ে আপনার ওই যে লাইনম্যান যে রেলের ইয়েটা ফালাবে, ঠিক আছে, ওটা আপনি ফালায় নাই, উনি ঘুমাইতেছিল হয়তো বা, পুরোটা দায়ী হয়েছে উনি। আমরা ট্রেনেতে রানি ট্রেনে ফালাই নামছি, নামার পরে দেখলাম যে বাসটার সামনে। দুর্ঘটনার পরপরই 999-এ ফোন পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। রোগীগুলো আসা শুরু করে অ্যারাউন্ড 4টা নাগাদ। তো তখন অন স্পট আমরা যে রোগীগুলা দেখতে পাই, এর মধ্যে প্রায় টোটাল 12 জন আমরা নিহত পাই। অন স্পটেই আমাদের স্পট ডেথ আছে, ব্রড ডেথ আছে 12 জন। বাসটা হলো মামুন পরিবহন, এটা চাঁপাইনবাবগঞ্জ নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে, এই আমাদের বিশ্ব রোডের মেইন রোডের মুখোমুখি। এবং ট্রেনটা হলো ঢাকা মেল, কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকামুখী, ঠিক আছে। যেভাবে রাস্তা প্লাস ক্রসিং হয়েছে, আমার যতটুকু ধারণা খুব দ্রুত কি ট্রেনটা যাচ্ছে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসন। তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক। রেলওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নেওয়ার জন্য তাদের তদন্ত কমিটি গঠন করেছে। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ রেল ক্রসিংগুলোতে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও দাবি জানান তারা। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, 5 জন আহত হয়েছেন। ভোররাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চট্টগ্রাম অভিমুখী একটি লেন মেরামত কাজ চলছিল। এ সময় এই রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস ওই অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস অ্যাম্বুলেন্স চালকের কথা কাটাকাটি শুরু হলে সড়কে যানবাহনের জটলা তৈরি হয়। একই সময় বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস ওই জটলার মধ্যে ঢুকে গেলে এক মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার এবং ওই বাসের এক যাত্রী নিহত হয়েছেন, 5 জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়েছে। এদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা থেকে সড়ক দুর্ঘটনায় নিহত 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায় সকালে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ডিআই পিকআপ সড়কের পাশের খালে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। উদ্ধারের পর পিকআপটির ডান দিকের কিছু অংশ মোচড়ানো অবস্থায় পাওয়া যায়। এছাড়া কেবিনের ভিতর থেকে এক কিশোর সহ 4 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ডিআই পিকআপটি গৃহস্থালির মালামাল ভর্তি ছিল এবং ধারণা করা হচ্ছে যে অন্য কোনো গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এটি, এবং এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন। ঈদের দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ঢল নেমেছে চিড়িয়াখানায়। নানা বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে সকাল থেকেই জড়ো হচ্ছেন। এখন বিনোদন পিয়াসী হাজারো মানুষের ভিড় রয়েছে চিড়িয়াখানায়। বানর, হাতি, ভাল্লুক, জলহস্তিদের কাণ্ডকারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই। লম্বা ছুটি, তাই পরিবার পরিজন নিয়ে স্বস্তির এই ঘোরাঘুরি। সিংহের খাঁচার সামনে সব বয়সী মানুষের ভিড়। শিশুদের উচ্ছ্বাস তো আছে, বড়রাও যেন শৈশবে ফিরে গেছেন। দর্শনার্থীদের নিরাপত্তায় চিড়িয়াখানায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দিনে প্রায় 1.5 লাখ দর্শনার্থী ঘুরে বেড়াবেন চিড়িয়াখানায়, এমন প্রত্যাশা কর্তৃপক্ষের। ঈদের পরে দীর্ঘ একটা ছুটি আর বাচ্চাদেরকে বিভিন্ন প্রাণীর সাথে পরিচয় করানো, দেশের একটা জাতীয় উদ্যানে আসা, এটা একটা অন্যরকম অনুভূতি, সেজন্যই আসা। চিড়িয়াখানায় আগে আসছিলাম হচ্ছে আরও ছোটোবেলার দিকে, মানে যখন বয়স ছিল 6-7 এরকম আর কি। তখন এর মতো আরও উন্নত হয়েছে, আগে থেকে অনেকটাই উন্নত হয়েছে। এখন রোডগুলো একদম ঠিক মতো করা, মানে হাঁটা যাবে, বিভিন্ন প্রাণী, মানে খুবই ভালো হয়েছে আর কি। আসছি নাতিরে বিভিন্ন প্রাণীর সম্বন্ধে আইডিয়া দেবো, কোনটা কোন প্রাণী, তার নাম শিখাবো, তার বর্ণনা দেখাবো। ঈদের পরে ওরিয়ান নিয়ে আসার জন্য চিড়িয়াখানা খুবই ভালো মনে হচ্ছে, কারণ হচ্ছে আগে থেকে অনেক পরিষ্কার হয়েছে, সুন্দর হচ্ছে পরিবেশটা। ঈদের দ্বিতীয় দিনে পরিবার পরিজন নিয়ে সবাই ঘুরতে গেছেন চিড়িয়াখানা, এবং বিজয় সরণির যে নভ থিয়েটার, সেখানেও মানুষের ভিড় রয়েছে। এই দুই জায়গার খবর আমরা সহকর্মীদের মাধ্যমে জানাবার চেষ্টা করব। শুরুতেই যাচ্ছি জাতীয় চিড়িয়াখানায়, সহকর্মী আরিফুর রহমান সবুজ সেখানে আছেন। সবুজ, আজ যেহেতু ঈদের দ্বিতীয় দিন এবং চিড়িয়াখানায় প্রচুর মানুষ জড়ো হয়েছে, তাদের আনন্দ উচ্ছ্বাসের খবর জানাবেন। মানুষজন আসছে এবং লাখো মানুষের সমাবেত হয়েছেন এই চিড়িয়াখানায়, এমনটি এই মুহূর্তে বলাই যায়। বড় এলাকা জুড়ে মানুষজন এক খাঁচা থেকে আরেক খাঁচায়, কখনো বাঘের খাঁচায়, কখনো সিংহের খাঁচায়, পশু পাখি প্রাণীকুল সব ঘুরে ঘুরে দেখছেন বিশাল এলাকা জুড়ে। এবং এখন যেহেতু মাথার উপরে সূর্য, দুপুর, মানুষজন এই জায়গাটায় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছায়া সুনিবিড় একটি জায়গা। এই জায়গায় মানুষ এত বেশি মানুষ হেঁটে হেঁটে ক্লান্ত, একটু জিরিয়ে নেওয়ার যে চেষ্টা, সেই জিরিয়ে নেওয়ার চেষ্টাটাই করছেন এবং অনেকেই ঘুরছেন। এই রকমই মূলত বলা যায়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ যেটি বলছে যে সকাল থেকে যে রকম মানুষ আসছে, বিকেলের পর এই যে ভিড়, এই ভিড় আরও কিছুটা বাড়বে এবং এটি তারা আশা করছেন। এবং অন্যান্য ঈদের যে অভিজ্ঞতা তারা বলছেন, সেই অভিজ্ঞতা অনুযায়ী প্রায় ঈদের সময়টাতে 1.5 লাখ 2 লাখ মানুষের সমাগম এই চিড়িয়াখানায় হয় এবং সেই হিসাবে তারা ব্যবস্থাপনা নিয়ে থাকেন। কিন্তু এত মানুষের ভিড় একসঙ্গে সামলানো খুব দুরূহ ব্যাপার, এটি বলাই যায়। মানুষজন বেশ কিছু অভিযোগও করছিলেন, এখানকার যে টয়লেটগুলো রয়েছে, টয়লেটের কিছু অব্যবস্থাপনার কথা বলছেন, পর্যাপ্ত টয়লেট নেই, এই জায়গাগুলা কিছুটা কমতি তো আছেই। কিন্তু শিশুদের বেশ উচ্ছ্বাস চোখে পড়ার মতো এখান থেকে দেখে যা মনে হচ্ছিল। ধন্যবাদ সবুজ। দেখতে পাচ্ছি সহকর্মী আল আমিন হক অহন অপেক্ষা করছেন, তিনি বাংলাদেশ সামরিক জাদুঘরে আছেন এই মুহূর্তে। ঈদ উদযাপনের খবর জানাবেন অহন। ঈদ মোবারক। নগরবাসীর ঈদ উদযাপন আপনি কেমন দেখছেন? ঈদ মোবারক বৃষ্টি। মানুষের ঈদ উদযাপনের সুযোগ বছরে 2 বার, যে কারণে একটু ভিন্ন রকম ভাবেই তারা সেটা উদযাপন করতে চান। সাধারণ মানুষের উচ্ছ্বাসও চোখে পড়ার মতো। আমি বলছিলেন আমি সামরিক জাদুঘরে আছি, সেখানকার ভেতরে ঢোকার জন্য আমরা বেশ বড়সড় লাইন কিছুক্ষণ আগেও দেখছিলাম। সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। আপনি বলছিলেন আমার সহকর্মী চিড়িয়াখানার খবর জানাচ্ছিলেন, সবখানেই একই দৃশ্য চোখে পড়ছে। সাধারণ মানুষ অর্থাৎ স্বজনদের হাত ধরে কিংবা শিশুদের হাত ধরে বাবারাও এসেছেন। একেবারেই শিশুদের সাথে সাথে নিজেদেরও যেন হারিয়ে যাওয়া সেই ছোটবেলায়। আর এই সামরিক জাদুঘরে তো আধুনিক স্থাপত্য বৈচিত্র্য আছে। প্রায় 60,000-এরও বেশি বর্গমিটার জায়গা ধরেই ভূগর্ভ সহ 6 তলা জুড়ে বিস্তৃত এই জাদুঘরে অনেক কিছু আছে। ভার্চুয়াল রিয়েলিটি, হলোগ্রাম প্রযুক্তি, রোমাঞ্চকর অভিজ্ঞতাও পাচ্ছেন এখানে অনেকেই। এবং একটি উন্মুক্ত সিনেপ্লেক্সও আছে এবং সেমিনার মাল্টিপারপাস হলগুলো আছে, উন্মুক্ত মঞ্চ আছে, ভেতরে রেস্তোরাঁ, কফি শপ, সব মিলিয়ে বেশ আনন্দের একটি সময় কাটানোর সুযোগ এই সামরিক জাদুঘরে পায়। 150 টাকা টিকিট মূল্যে টিকিট কেটেই তারপর ঢুকছেন। দর্শনার্থীদের জন্য বেশ কিছু করণীয় আছে। বাইরের খাবার ভেতরে নেয়ার সুযোগ নেই এবং যেহেতু এটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত, যে কারণেই আপনি জেনে থাকবেন যে সব কিছু নিয়মতান্ত্রিকভাবে মানার কিংবা চেষ্টা করে থাকেন। আর এই সব দুঃখিত শিশুরা বরাবরই তো এর রোমাঞ্চকর যে দৃশ্যগুলো সেগুলো নিতে চান, দেখতে চান আর ঈদ আনন্দ উদযাপন করতে চান। বৃষ্টি দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ অহন। ঈদের ছুটিতে দেশে পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে। পর্যটন নগরী কক্সবাজারে সাগরের নীল জলরাশির হাতছানিতে পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটছেন, মেতেছেন সমুদ্র স্নানে। আজ এবং আগামীকাল ভ্রমণ পিপাসুদের ভিড় আরও বাড়বে বলেই আশা পর্যটক সংশ্লিষ্টদের। এদিকে সবুজ প্রকৃতির সাথে পাহাড়ের সান্নিধ্য পেতে অনেকেই যাচ্ছেন 3 পার্বত্য জেলায়। বিশেষ করে রাঙামাটিতে পর্যটকদের ভিড় বেশি। খাগড়াছড়ি, বান্দরবানের পর্যটন স্পটগুলোতেও ভ্রমণ পিপাসুদের সমাগম রয়েছে। এছাড়া সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জেও পর্যটকদের আনাগোনা বেড়েছে। ঈদের দ্বিতীয় দিনে বিভিন্ন জেলা শহরের বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় দেখা গেছে। সহকর্মীরা অপেক্ষা করছেন ঈদ উদযাপনের খবর, তাদের মাধ্যমে আমরা জানবো। চট্টগ্রামে যাচ্ছি সি ওয়ার্ল্ডে, সহকর্মী আল আমিন শিকদার আছেন সেখানে। আল আমিন, বিনোদন কেন্দ্রগুলোতে কেমন ভিড় দেখছেন দর্শনার্থীদের আজ যেহেতু ঈদের দ্বিতীয় দিন? বৃষ্টি, সকাল থেকেই দ্বিতীয় দিনে যে ঘোরাফেরা এবং বিনোদন স্পটগুলো সেগুলো মাতিয়ে রেখেছে পর্যটকরা। আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি ফয়েজ লেকের সি ওয়ার্ল্ড। এটা মূলত কিশোরদের, তরুণদের সব থেকে পছন্দের জায়গা চট্টগ্রামের, এবং ঈদের দ্বিতীয় দিন থেকেই এই জায়গাটিতে সব থেকে বেশি ভিড় হয় যতদিন ঈদের ছুটি থাকে প্রতিটা দিন। এবং এই দর্শকদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা দেখছি যে যারা আয়োজকরা রয়েছেন তারা বিভিন্ন মডেলদের এখানে প্রতিদিন নিয়ে আসছেন, তাদেরকে দেখার জন্য একটা আগ্রহ এবং ভিড় থাকে। পাশাপাশি এই যে ওয়েব পুলটি দেখা যাচ্ছে, সেই ওয়েব পুলে কিছুক্ষণ পর পর আমরা দেখি যে ওয়েবের
শুরু করা হয়, সেখানে ঢেউয়ের তালে তালে তাদের আনন্দ করতে দেখা যায় এবং এই এখন শুধুমাত্র আজানের কারণে গান বন্ধ রাখা হয়েছে। তবে অন্য সময়গুলোতে আমরা দেখি যে ডিজে গান, সেই ডিজে গানের তালে তালে এখানে যারা এসেছেন তারা সবাই আনন্দ উপভোগ করছে। আমরা এখানে একটি স্লাইডিং রয়েছে, সেই স্লাইডিং দিয়ে উপর থেকে নামতে দেখেছি অনেককে, ওয়াটার স্লাইডিং, পাশাপাশি একটি ডান্স ফ্লোর রয়েছে, সেখানেও গিয়েও নাচছে। অর্থাৎ এই যে সি ওয়ার্ল্ডের দর্শনার্থী যারা, তারা বেশ আনন্দে আছে এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের সাথে যে কথাগুলো বলার পর তারা যে বিষয়গুলো জানালেন আমাদের, সেটা হচ্ছে যে আনন্দ করার জন্য পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে তারা এখানে এসেছেন এবং ঈদের সবগুলো ছুটি খুব সুন্দরভাবে তারা কাটাতে চায়, উপভোগ করতে চায় এবং স্মরণীয় করে রাখতে চায়, স্মৃতিময় যাতে হয় সেজন্য তারা সেগুলো ছবি এবং ফ্রেমবন্দি করে রাখছে। বৃষ্টি, দেখছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ আলামিন। আমরা এ পর্যায়ে যেতে চাই সিলেটে। সেখানেও পরিবার পরিজন, বন্ধু বান্ধবের সাথে ছুটির মুহূর্তকে স্মরণীয় করে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা। সহকর্মী মাহবুবুর রহমান রিপন অপেক্ষা করছেন আমাদের জন্য। রিপন, ঈদ মুবারক। আপনি সিলেটের কোন স্পটে রয়েছেন আজ? আর এখান থেকে দেখে মনে হচ্ছে যে ঈদ উদযাপন করছেন যারা যারা ঘুরে বেড়াচ্ছেন, তাদের প্রচুর ভিড়। বৃষ্টি, ঠিকই বলেছেন। এই মুহূর্তে আমি আছি সাদা পাথরে, সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র, যেটার আকর্ষণ সবসময় থাকে মানুষের, বিশেষ করে এই স্বচ্ছ জল এবং দবদবে সাদা পাথর। আর এই যে উপভোগ করার বিষয়টি, সেটি কিন্তু মানুষের সবার আগে, যারা চিন্তা করেন যে ঈদের পরে কোথাও ঘুরতে বেরোবেন, সবাই কিন্তু প্রথমেই সাদা পাথরকেই চিন্তা করেন। সব মিলিয়ে বলা চলে যে এখানকার যে পরিবেশ এই মুহূর্তে দেখছি যে মানুষের ঢল নেমেছে, বিশেষ করে পর্যটকদের ঢল নেমেছে এখানকার। আর আপনি দেখতেই পাচ্ছেন যে মানুষ যারা এখানে আসছেন তারাই মূলত স্বচ্ছ পানিতে নেমে শীতল জলে মূলত তাদের ক্লান্তি দূর করার চেষ্টা করছেন। কেউ আবার পাথরে বসে আছেন, পানিতে পা ভিজিয়ে সেই প্রশান্তি নেওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ পরিবার পরিজন নিয়ে যারা এসছেন তারা ছবি তুলতে ব্যস্ত। মূলত এই যে আনন্দ, ঈদের আনন্দ, সেটা ভাগাভাগি করে নিতে, এই সাথে এই আনন্দের অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন। অ্যান্ড বিশেষ করে আমরা যারা দেখছিলাম যে সব বয়সের মানুষই কিন্তু এখানে এসছেন, পরিবারের লোকজনরা এসেছেন, শিশুরাও কিন্তু চমৎকার মজা করছেন এখানে। সবচেয়ে বলা চলে যে শিশুদের আনন্দ অনেকটা বাদবাগ আনন্দ নিয়েছে এই মুহূর্তে। বৃষ্টি, ধন্যবাদ। আমরা দেখছিলাম আপনার মাধ্যমে, রিপন। ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটছেন আজ। ঈদের দ্বিতীয় দিনে তাই সড়কপথে যাত্রীর চাপ রয়েছে। ঈদের আগে যানজটের শঙ্কায় যারা বাড়ি যাননি, তারাই মূলত এই সময়টাকে বেছে নিয়েছেন। স্টপেজগুলো ছাড়াও বাড়ির পথ ধরতে বিভিন্ন সড়কের মোড় থেকে বাসে উঠছেন যাত্রীরা। এবার 7 দিন ছুটি হওয়ায় যাত্রাপথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি ঘরমুখো মানুষকে। যারা ঈদের ছুটি পাননি কিংবা ঝক্কি ঝামেলা এড়াতে চেয়েছেন, তাদের অনেকেই এখন গ্রামের বাড়ি যাচ্ছেন। তবে বাস টার্মিনালে ভিড় বেশি থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বাসের পাশাপাশি ট্রেনেও ঢাকা ছাড়ছেন কেউ কেউ। আবার জরুরি কাজ থাকায় ছুটি শেষ হওয়ার আগেই অনেকে রাজধানীতে ফিরছেন। এখন আনফরচুনেটলি ট্রেনের টিকিটটা পাইনি, তো ভাবলাম যে বাস মোটামুটি অ্যাভেলেবল থাকবে, এজন্য তাও সকালবেলা আসা ট্রাই করেছি যেন আগে পৌঁছাতে পারি। তাও দেখতেছি ভালো। ভাবছিলাম ভিড় কম হবে, বাচ্চা নিয়ে যাব, এখন দেখি তো আরো কষ্ট বেশি হচ্ছে। না, আমাদের আসলে অফিসের কাজ ছিল, অফিস শেষ করে আজকে থেকে ছুটি পেলাম, যে কারণে আজকে থেকে যাওয়ার। আর ঈদের আগে অনেক ভিড় ভাট্টা থাকে, তো ঈদের পরে যাওয়ার চেষ্টা করলাম, সেখানেও দেখলাম একই অবস্থা। বিমানবন্দর রেল স্টেশনের কি খবর সেটি জানবার চেষ্টা করব। সহকর্মী রিয়াজ রায়হান অপেক্ষা করছেন আমাদের জন্য। রিয়াজ, যেহেতু স্টেশনে বলা চলে যে এই দুর্ঘটনাটি ঘটেছে, তার জন্য তো অনেকক্ষণ বন্ধ ছিল রেল যোগাযোগ এবং কিছুক্ষণ আগে তো স্বাভাবিক হয়েছে। আজ স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম যে দ্বিতীয় দিনে অনেকেই ঢাকা ছাড়ছেন। রেলপথে, সড়কপথের চিত্র যেটি বলছিলেন বৃষ্টি, ঠিক একই অবস্থা রেলপথেও। আমরা দেখেছি যে নিরাপদ বাহন হিসেবে রেলকে অনেকেই পছন্দ করেন এবং যেহেতু ঈদের আগে নানা ধরনের ঝুঁকি থাকে এবং অনেকে নিজের জীবনের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেও তারা বাড়ি যান প্রিয়জনের সঙ্গে ঈদ করতে, সেটি যাতে না হয় এবং পরিবারকে একজন
নিরাপদে এবং শান্তিমতো বাড়িতে পৌঁছানোর জন্যই মূলত ঈদের পরের দিন বা ঈদের দিনকে মানুষ বেছে নেন। যেহেতু ঈদের দিন আজকে সকাল থেকে আমরা যেটা দেখেছি এখন পর্যন্ত 13টি ট্রেন এই বিমানবন্দর স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং কুমিল্লা দুর্ঘটনার জন্য মূলত চট্টগ্রাম থেকে কুমিল্লা হয়ে যেসব ট্রেনগুলো চলাচল করে সেইটি বন্ধ রয়েছে, কিন্তু ঢাকা থেকে আসলে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর খুব একটা সমস্যা হয়নি। আর যাত্রীর অবস্থা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, পুরো প্ল্যাটফর্ম ভর্তি মানুষ রয়েছে। সকাল 10টার দিকে আমরা কমলাপুর স্টেশনে গিয়েছিলাম, সেখানেও ঠিক একই অবস্থা, একই চিত্র ছিল যে ট্রেনগুলো বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে, সেখানে একেবারেই একটি সিটও আসলে ফাঁকা নেই বা কোনো আসন ফাঁকা আমরা দেখিনি এবং প্রত্যেকটিতে বরং ছাদে পর্যন্ত মানুষ গিয়েছে, সেই দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। তো সুতরাং বলাই যায় যে মানুষ একটু স্বাচ্ছন্দ্যে যাওয়ার জন্য, আবার কেউ কেউ আছেন যারা ঢাকায় ঈদ করে পরিবার পরিজন নিয়ে, পরে তারা ঢাকার বাইরে আসলে বেড়াতে যান, বিভিন্ন স্থানে তারা বেড়াতে যান সেই পর্যটন স্পটগুলোতে, সেখানেও যাচ্ছেন, সেই ধরনের যাত্রীরাও আছে। পাশাপাশি আসলে দুই ধরনের মানুষই রয়েছেন, কেউ বেড়াতে যাচ্ছেন, আবার কেউ ঈদে বা নিজের ঘরে ফিরছেন বা নিজের বাড়িতে যাচ্ছেন। তারা বলছেন যে মূলত নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যে যাওয়ার জন্যই এই ব্যবস্থা এবং এই কারণেই তারা পরিবার পরিজনে যাচ্ছেন প্রিয়জনের সঙ্গে ঈদ করতে নিজের ঘরে। ছিলাম আমরা, ধন্যবাদ রিয়াজ। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার হওয়া প্রধান দুই অভিযুক্তকে বিধাননগর আদালতে হাজির করা হয়েছে। রোববার আলমগীর হোসেন এবং ফয়সাল করিমকে আদালতে হাজির করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। 14 দিন পুলিশি হেফাজতের পর তাদের আদালতে হাজির করা হয়। বাংলাদেশ থেকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে নিয়ে আসেন তারা দুইজন। ফিলিপ সাংমা নামের এক মধ্যস্থতাকারী তাদের ভারতে পৌঁছে দেন। বনগাঁ সীমান্ত থেকে গত 11 মার্চ ফিলিপ সাংমাকে গ্রেফতার করা হয়। 14 দিন পুলিশ হেফাজতের পর গতকাল শনিবার আদালতে তোলা হয় সাংমাকে। বাংলাদেশ ভারত সম্পর্ক আর আগের মতো একমুখী হবে না বলে মনে করছেন দুদেশের বিশ্লেষকরা। তাদের মূল্যায়ন 5 আগস্ট 2024 পরবর্তী ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন থেকে পরিষ্কার বার্তা পেয়েছেন নীতি নির্ধারকরা। তাই পারস্পরিক সম্মান, আস্থা আর সমতার উপর ভর করেই আগামীতে এই সম্পর্ক এগোবে বলেই ধারণা তাদের। এমনকি দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের বিষয়টি একদিকে রেখেও ব্যবসা বাণিজ্য কূটনীতি এগোবে বলে ধারণা তাদের। বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলে শীর্ষ নেতাদের সফরে নতুন গতি পাবে এই সম্পর্ক। সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। 5 আগস্ট 2024 শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে দেশ ছাড়েন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে দিল্লিতেই তার অবস্থান। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হন সাবেক প্রধানমন্ত্রী। With only one sentence, that is sentence of death. তার আগে ও পরে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চাইলেও চিঠির জবাবই দেয়নি দিল্লি। প্রশ্ন হলো, নির্বাচিত সরকারের সময় ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে শেখ হাসিনার ভারতে অবস্থান কোনো বাধা হবে কিনা। এখন পার্লামেন্টে জামাতে ইসলামী আছেন, এনসিপি আছেন, ফলে সেই হিসেবে এই বিষয়টা আলোচনার মধ্যে বরাবরই থাকবে। এটাকে বাইপাস করে যে ট্রেড, ইনভেস্টমেন্ট বা অন্যান্য যে বিষয় দিকগুলি আছে সেইগুলিকে সুরাহা করা। এক্সট্রাডিশন নিয়ে ধরে যদি দু দেশ আটকে যায়, আমার মনে হয় দু লিডার আটকাবে না, কারণ তারা অনেক বোঝেন এটার উপরে ফোকাস করে এটার ধরে আটকে রাখবেন না। এটা ডক্টর ইউনূসের সময় অনেক চেষ্টা করেও ঢাকা দিল্লি ওয়ার্কিং রিলেশন স্থাপন করা যায়নি। নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে, সে সময় দিল্লির এমন বার্তা এখন অনেকটাই বাস্তবতা। বাংলাদেশ ফার্স্ট, সেইখানে আপনার এটা কিন্তু খুব সভরেন্টি ড্রিভেন, ন্যাশনাল ইন্টারেস্ট ড্রিভেন, ন্যাশনাল সিকিউরিটি ড্রিভেন। অতীতে যেরকম ভিসা বন্ধ করে দেওয়া বা এই ধরনের বিষয়গুলি দুই দেশের মধ্যে ঘটেছে, সেই ধরনের বিষয়গুলি যাতে পুনরাবৃত্তি না ঘটে। সুতরাং বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টি যেরকম একটা কনসেনসাস থাকা উচিত, এবং ভারতের দিক থেকেও আসলে বাংলাদেশকে কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টির দিক থেকে না দেখে সাধারণ মানুষের দিক থেকে দেখাটা তাদের জন্য মঙ্গল। আর বাংলাদেশ যেই দেশের কাছ থেকে যেটা পাবে সেইভাবে তারা এগোবে। তার মধ্যে ইউএসএও থাকবে, চীনও থাকবে, ইন্ডিয়াও থাকবে। আর বারবার আমরা এটাও শুনেছি তারেক রহমানের কাছ থেকে বা অলসো অপোজিশনের মেম্বারদের কাছ থেকে, দ্যাট ইন্ডিয়া তাদের কাছে একটা ইম্পর্টেন্ট নেইবার। সেই জায়গাটা ওরা কখনোই হালকা করে ধরেনি।
অভিযোগ, ঢাকা দিল্লি বন্ধুত্বের চেয়ে একটা সময় পর্যন্ত ভারতের আধিপত্য বা দাদাগিরি বেশি সক্রিয় ছিল। গত 1.5 বছরের বাস্তবতায় সেটি আর কাজ করবে না বলেও ধারণা বিশ্লেষকদের। আগে একটা পারসেপশন ছিল না যে ইন্ডিয়া অনেক কিছু পেয়ে যাচ্ছে বাংলাদেশের কাছে, বাংলাদেশ কিছু পাচ্ছে না, সেই ব্যাপারটা এখন আর হবে না। এখন যেটা হবে, বাংলাদেশ যেই স্টেপগুলো নেবেন আমাদের সাথে বাইল্যাটারালি, সেইগুলোতে বাংলাদেশের কোথায় তারা কিভাবে সেখান থেকে উপকারিতা পাচ্ছে সেটা দেখবে। তো ভারতও যেটা করবে, যে যেটাখানে ভারতের সুবিধে সুযোগ হচ্ছে সেই জায়গাটা করবে। এখনকার এই বাইল্যাটারালটা যেটা শুরু হবে সেটা কিন্তু অনেক স্টেবল হবে, সাস্টেনেবল হবে। ভবিষ্যতের দিকে যদি আমি তাকাই, দুই দেশের রিলেশনশিপটা স্থিতিশীল থাকবে। বাংলাদেশের সরকার কিন্তু পাবলিক সাপোর্টেড সরকার, এবং এই যে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে পার্লামেন্টে আসা মানে হলো সাধারণ মানুষ কিন্তু নিশ্চিতভাবে হিসাব নিকাশ করবে যে বাংলাদেশ কতটুকু পাচ্ছে কি পাচ্ছে না, সেটা শুধুমাত্র ভারত কেন্দ্রিক না। প্রত্যাশা, গঙ্গা চুক্তি নবায়ন, তিস্তা সমস্যার সমাধান ও সীমান্তে মানুষ হত্যার মতো ঝুলে থাকা ইস্যু সমাধানে এবার আন্তরিক হবেন দুপক্ষই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। যুদ্ধের মাঝে বর্তমানে জাহাজে থাকা ইরানি উৎসের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের উপর 30 দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর থেকে এর পেছনের কারণ নিয়ে নানান বিশ্লেষণ চলছে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে এখন তেল সরবরাহ প্রায় থমকে আছে। অন্যদিকে আগে থেকেই সমুদ্রে মজুত রয়েছে বিপুল পরিমাণের ইরানি তেল, আর তা দিয়েই বিশ্ববাজার স্থিতিশীল করার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম এখন তুঙ্গে। নানা পদক্ষেপ নিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে ওয়াশিংটন, সেই ইরানের তেলের উপরই নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হলো তারা। হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকায় বাজারে একেবারে কমে গেছে তেলের সরবরাহ। ফলে গ্যাস, বিদ্যুৎ, পরিবহন লাফিয়ে বাড়ছে সবকিছুর দাম। এতে কেবল যুক্তরাষ্ট্র নয়, চাপের মুখে গোটা বিশ্বের অর্থনীতি। বাড়তি খরচে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে বাজারে তেলের মজুদ বাড়াতেই তেহরানের প্রতি শিথিলতা দেখালো ওয়াশিংটন। হরমুজ প্রণালী বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে তেল আনা আপাতত সম্ভব হচ্ছে না। অন্যদিকে আগে থেকেই সমুদ্রে মজুদ ছিল ইরানের বিপুল পরিমাণ তেল, যা নতুন করে উৎপাদন না বাড়িয়ে সরাসরি বাজারে ছাড়া সম্ভব। অন্যদিকে মার্কিন নিষেধাজ্ঞার পরও এই তেল যেভাবেই হোক বিক্রি করত ইরান, বিশেষ করে চীনের মতো দেশের কাছে। এর পরিবর্তে এই তেল মিত্র দেশগুলোর ভান্ডারে যোগ করাটাই বেশি যুক্তিযুক্ত বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এতে করে জ্বালানি সংকটেও মিলবে কিছুটা স্বস্তি। জ্বালানি নিয়ে যে সংকট চলছে তাতে এ ধরনের পদক্ষেপের কোনো বিকল্প নেই, কারণ তেলের দাম নিয়ন্ত্রণে না থাকলে সব ধরনের জ্বালানির দাম আরও বেড়ে যাবে, যার প্রভাব পড়বে সব ধরনের ভোগ্যপণ্য, শিল্পপণ্য এবং খাদ্যদ্রব্যে। তবে এই সিদ্ধান্তকে ঘিরে তীব্র সমালোচনার মুখে ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র একদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে, অন্যদিকে আবার সেই ইরানকেই আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ করে দিচ্ছে, যা স্পষ্ট নীতিগত দ্বন্দ্ব। অনেকের মতে ইরানের এই অতিরিক্ত তেল বাজারে খুব অল্প সময়ের জন্য স্বস্তি এনে দিতে পারে, কারণ এর পরিমাণ বিশ্ব চাহিদার তুলনায় খুবই সীমিত। ফলে মূল সমস্যা থেকেই যাচ্ছে। তাদের মতে পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে আসল সমাধান একটাই, হরমুজ প্রণালী আবার চালু করা, নইলে দীর্ঘমেয়াদে বড় ধরনের সংকটে পড়বে বৈশ্বিক অর্থনীতি। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে নিহত 5 শিশুর দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় গঠন করা হয়েছে 4 সদস্যের তদন্ত কমিটি। সকালে নিহত শিশুদের নিজ নিজ এলাকায় জানাজার পর দাফন সম্পন্ন হয়। এর আগে শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতুতে অতিরিক্ত ভিড় জমে। এক পর্যায়ে অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে সেতুটি ভেঙে গেলে অনেকেই নদে পড়ে যায়। বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়। পরে একে একে 5 শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ঈদের ছুটিতে নিরাপত্তার আওতায় আনা হয়েছে বাণিজ্যিক ব্যাংকের প্রতিটি শাখা। নিরাপত্তা কর্মী নিয়োগের পাশাপাশি পালাক্রমে তদারকিও করছে ব্যাংকের নিজস্ব কর্মকর্তারা, যা মনিটরিং করা হচ্ছে প্রধান কার্যালয় থেকে। দুর্গম এবং ঝুঁকিপূর্ণ শাখার ক্ষেত্রে বাড়তি সতর্ক কর্তৃপক্ষ, আর সাইবার নিরাপত্তায় কাজ করছে আইটি বিভাগ।
সরকারি বেসরকারি মিলে দেশে বাণিজ্যিক ব্যাংকের শাখা প্রায় 11,500, যার অর্ধেকের বেশি অবস্থিত জেলা উপজেলা শহরে। এর বাইরে উপশাখা আছে আরও 5,000। ঈদের ছুটিতে বন্ধ এসব শাখার কার্যক্রম জনশূন্য হয়ে পড়ায় অনেক ক্ষেত্রে তৈরি হয় নিরাপত্তা ঝুঁকি। তাই বন্ধের সময় বাণিজ্যিক ব্যাংকের শাখার পাশাপাশি এটিএম, সিডিএম বুথের নিরাপত্তাও জোরদার করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে, শহর থেকেও বেশ কিছু অনেক অঞ্চল জনশূন্য হয়ে যাবে। এই সময় যাতে ব্যাংকের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, ব্যাংক প্রেমিসে অবৈধভাবে প্রবেশ করা, এই ধরনের ঘটনা অনুপ্রবেশ করার সুযোগ যাতে কোনো দুষ্কৃতকারী না পারে, সেই ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। শাখার নিরাপত্তায় প্রত্যন্ত অঞ্চলের ঝুঁকিপূর্ণ শাখার নিরাপত্তা বাড়িয়ে করা হয়েছে দ্বিগুণ। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে কেন্দ্রীয়ভাবে। নিরাপত্তার জন্য আমাদের যে মনিটরিং সিস্টেম রয়েছে, ডিজিটালি আমরা এটা মনিটর করে থাকি। যে কোনো প্রকার সমস্যা হলে সেটার আবার আমাদের কাছে অ্যালার্ম আসবে। প্রত্যেকটি শাখার নিরাপত্তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা আমাদের রয়েছে এবং সাইবার নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। শাখা নিরাপত্তা এক নম্বর আমরা 100% কনফার্ম করি এবং আমাদের মনিটরিংয়ের মধ্যে আছে পুরো নেন। আর সবচেয়ে মজার কথা হলো আমরা আমাদের পুরো বাংলাদেশে মনিটরিং সিস্টেমটা, যেটা বোর্ড সিস্টেমটা কিন্তু সেন্ট্রালি মনিটরিং হয়। আমাদের বোর্ড রুমে একটা ইঁদুরও পড়ে, সাথে সাথে কিন্তু এখানে কিন্তু শব্দ হবে। আমরা সেন্ট্রালি মনিটরিং করি এবং 24 আওয়ার্স এটা। অতএব সেই দিকে সিকিউরিটি সার্ভিসে আমরা সিকিউরিটির দিক দিয়ে আমরা মোটামুটি আমরা 100% এটা এনশিওর করতে পারতেছি। ঈদের ছুটিতে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে পালাক্রমে শাখা পরিদর্শন করবেন ব্যাংকের কর্মকর্তারাও। অফিস অর্ডার করছি কে কোন ব্রাঞ্চ সুপারভাইজ করবে এবং টেলিফোনে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, ব্রাঞ্চগুলোকে যোগাযোগ রাখা এবং পুরো নেটওয়ার্কটাই পুরোপুরি মনিটরিং যেন থাকে। আল্লাহ না করুক যেন আমাদের ঈদের সময় এই বা ডিউরিং দ্য ছুটিরকালীন কোনো সমস্যা না হয়, এটা আমরা পূর্ণপূর্ণ নিশ্চয়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। কেন্দ্রীয়ভাবে তদারকি করা হয়, নিরাপত্তা ব্যবস্থা সমৃদ্ধ নিরাপত্তা, পর্যাপ্ত নিরাপত্তা থাকে এবং প্রত্যেকটা শাখায় আমাদের কর্মকর্তারা ঈদের ছুটি থাকবে, কিন্তু প্রত্যেকটি শাখায় এবং বড় শাখায় 2 জন, প্রত্যেকটি শাখায় 1 জন করে কর্মকর্তা প্রত্যেক দিনই একটা রাউন্ড দিবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নিকটবর্তী থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন ব্যাংকাররা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দেশের 64 জেলার মাটি সংগ্রহ করে ব্যতিক্রমে এক সংগ্রহ গড়ে তুলেছেন সংগ্রাহক শহীদুল ইসলাম। ঐতিহাসিক ও প্রসিদ্ধ স্থান থেকে সংগ্রহ করা এই মাটিগুলো এখন অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু। নিজের শিকড়ের প্রতি টান থেকে এমন উদ্যোগ বলে জানান তিনি। দেশের 64 জেলা শহীদুল ইসলাম ঘুরে বেড়িয়েছেন অদ্ভুত খেয়ালে। প্রতিটি জেলার মাটি সংগ্রহের পর নিজের কাছে সংরক্ষণ করেছেন আলাদা আলাদা পাত্রে। যেটা বেগম রোকেয়ার জন্মস্থান, সেই জন্মস্থানের মাটিটাও আমার এখানে সংগ্রহীত আছে। এই যেমন চট্টগ্রামের লাল মাটি, চেষ্টা করছি একটু ঐতিহাসিক জায়গার মাটিটা সংগ্রহ করার, কিন্তু সেটা এখন পর্যন্ত আমার এই মাটি সংগ্রহটা একেবারে কমপ্লিট হয়নি। যেমন 60 গম্বুজ, খানজাহান আলী, এখানের মাটিটা পাইনি, কিন্তু বাগেরহাটের মাটি পেয়েছি ঠিকই, কিন্তু এরকম ঐতিহাসিক জায়গার মাটিগুলো আমি আস্তে আস্তে সংগ্রহ করার চেষ্টা করতেছি। একবার ভারত ভ্রমণে গিয়ে দেখেন 1947 সালের দেশভাগের সময় যারা ওপার বাংলায় চলে গেছেন তাদের অনেকেই নিজের ভিটে মাটির মাটি স্মৃতিচিহ্ন হিসাবে সংগ্রহ করে রেখেছেন। সেখান থেকেই অনুপ্রাণিত হন শহীদুল ইসলাম। ব্যক্তিগত গবেষণার কাজে গিয়েছিলাম, একটা বাসায় যাওয়ার পরে সে আমাকে বের করে দেখালো যে এইটা দেখো তোমার বানেরি পাড়ার মাটি, আমার পূর্বপুরুষরা নিয়ে আসছে। যখন আসছে ওই জায়গা থেকেই, যেহেতু আমি ঢাকায় থাকি, যে আমার বরিশালের মাটিটা আমার কাছে থাকুক, যেহেতু আমি সংগ্রাহক হিসাবে। এরপর দেখি আস্তে আস্তে 64 জেলার মাটি আমার কাছে সংগ্রহিত। প্রথম দিকে জেলাভিত্তিক মাটি সংগ্রহের বিষয়টি শুনে অনেকেই হাসি তামাশা করলেও দমে যাননি তিনি। ধীরে ধীরে তার ব্যতিক্রমী সংগ্রহ মানুষের প্রশংসা কুড়াতে শুরু করে। প্রথম দিকে আসলে তো মানুষ পাগলেই বলতো, কিন্তু আবার কেউ কেউ ভালোও বলে। এই পাগলামির তো আসলে শেষ নেই। অনেকে একে বলেছেন পাগলামি, হাসি ঠাট্টাও কম হয়নি, কিন্তু এখন অনেকেই প্রশংসা করছেন, দেখাচ্ছে আগ্রহ। তার মতে নিজের ভিটে মাটি ছেড়ে যারা দূর দেশে থাকেন তাদের কাছে নিজ এলাকার মাটি দেখা আবেগের বিষয়। এই মাটিটা মনে করেন আমার বাড়ির জন্মস্থানের মাটি। এই মাটিটা যদি আমার সাথে থাকে তাহলে আমার কাজের ক্ষেত্রে চলার পথে অনেক শক্তি বাড়িয়ে দেয়। আসলে মনে হয় যেন আমার মাতৃভূমি আমার সাথে।
মাটির পাশাপাশি প্রতিটি জেলার লোকজ ইতিহাস তুলে ধরার পরিকল্পনা রয়েছে সংগ্রাহক শহীদুল ইসলামের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আর এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজনে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। দেখার আমন্ত্রণ রইল।